আজকে অনেক দিন পরে আবারও নিয়ে আসলাম বরবটি দিয়ে মাংস রান্না করব, সাথে দিব আলু। আসলে সবজিটা এত পরিমাণ টাটকা যে আমার হাত দিয়ে কাটা যাচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন আমি সব উপকরণ একসাথে নিয়ে একটি প্লেটে নিয়ে নিলাম। এখানের মধ্যে আছে টমেটো, কাঁচামরিচ, বরবটি এবং আলু। সবগুলো উপকরণ একসাথে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। যাই হোক, কালারগুলো কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে, এক একটার থেকে এক একটার কালার যেন ফুটে আছে। এর মধ্যে সবচাইতে ফুটে আছে যে হলো সেটা হচ্ছে টমেটো। আসলে সবগুলোই ভালো লাগছে, একসাথে করে যখন নিয়ে নিলাম দেখতে খুবই ভালো লাগছে। এমনি এটা রান্না করলে মনে হয় অনেক ভালো লাগবে খেতে। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলে আসলাম রান্নার মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন আমার তেল গরম হয়ে গেল, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপরে রসুন কুচি দিয়ে দিব, তারপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ 2-3। এরপরে আমি এগুলো ভালোভাবে লাড়াচাড়া করে একটু নরম করে নিব। আসলে এই মশলাটা যদি সিদ্ধ হয়ে যায় একটু ভালোই লাগে খেতে। এটি কিন্তু এভাবে লাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে আমি এখনো ভালোভাবে লাড়াচাড়া করব যাতে ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপরে আমি লবণ দিয়ে দিব, যেহেতু লবণ দিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় লবণের মধ্যে। এখন দিয়ে দিব আমি 2-3 চামচ হলুদ গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু বাড়িয়ে দিলে আমার মনে হয় কালারটা বেশ ভালোই লাগে, তাই আমি 2-3 চামচ দিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি 2-3 চামচ দিয়ে দিব, যেহেতু আমি চাচ্ছি একটু ঝাল ঝাল করব তাই একটু মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিলাম আমি। এখন দিয়ে দিব আমি গুঁড়ো মশলা। আমি এটা বাটা দিই নাই, আমি এখানে আজকে গুঁড়ো মশলাই ব্যবহার করলাম। আর আমার এই মশলার মধ্যে সবগুলো উপকরণ দিয়ে আমি মশলাটা বানিয়ে নিয়েছিলাম। এরপরে আমি তেলের মধ্যে এগুলো একটু ভালোভাবে লাড়াচাড়া করে নিব। এই যে দেখতে পাচ্ছেন লাড়াচাড়া হয়ে যাওয়ার পরে একটু পানি দিয়ে এবার আমি কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে লাড়াচাড়া করে নিব। আর যেহেতু একটু পানি দিলাম এটা এমনিতেও চলে যাবে। যতক্ষণ পর্যন্ত না উপরে তেল ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি লাড়াচাড়া করেই নিব। আমি কিন্তু একটু পরপর লাড়াচাড়া করেই নিচ্ছি। এখন দিয়ে দিব আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিব মাংস দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে লাড়াচাড়া করে কষিয়ে নিব। 5 মিনিট পরপর এগুলো আমি একটু লাড়াচাড়া করে নিচ্ছি। আমার কাছে মনে হয় এভাবে ভালোভাবে একটু পরপর কষিয়ে নিলেই রান্নাটা ভালো হয়, খেতেও অনেক সুস্বাদু হবে। তাই এই যে আমি ঢাকনা উল্টিয়ে আবারও মাঝে মাঝে এগুলো একটু লাড়াচাড়া করে এভাবে আমি 10-15 মিনিট পরপর একটু লাড়াচাড়া করে নিই। আর চুলার তাপটা দিয়ে দিই। আমি কিন্তু চুলার তাপটা একেবারে কমিয়ে দিয়েছিলাম, তাই এটা লাড়াচাড়া করে করে নিচ্ছি আর এটা পুড়ে যাওয়ার সময়। যাই হোক, আমার মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গেল। এরপর আমি দিয়ে দিচ্ছি যে সবজিগুলো দিয়ে আজকে মাংস রান্না করব। কাছে মনে হয় এই সবজি দিয়ে মাংস রান্না করলে একটু আনকমন হবে, খেতেও অনেক ভালো লাগবে। তাই আর দেরি না করে আজকে বরবটি দিয়ে মাংস, আর সাথে থাকবে মাংসের সাথে আলুটা যায়, কিন্তু বরবটি দিয়ে খাওয়া এমন আমি দেখি নাই। তবে আজকে তাই আমি বরবটি দিয়ে রান্না করলাম মাংস। কিভাবে কেমন লাগে টেস্টটাকে রান্নার পরে এটা দেখতে হবে কেমন লাগে খেতে সুস্বাদু। যাই হোক, আমি এই মাংসের সাথে সবজিগুলো দিয়ে আমি এখনো আবারও কষিয়ে নিব ভালোভাবে লাড়াচাড়া করে। ঢাকনা উল্টিয়ে 5 মিনিট পরপর এটাও আমি ভালোভাবে লাড়াচাড়া করে কষিয়ে নিব। আর আমার মনে হয় এভাবে কষিয়ে রান্না করলে তরকারিটা দ্বিগুণ বেড়ে যায়, খেতেও অনেক মজা। তাই তো এই রান্নাটা করতে আমার অনেক সময় লাগলো। তো এই রান্নাটা আমি অল্প তাপে ধীরে ধীরে অনেক কষিয়ে কষিয়ে রান্না করে নিলাম। এভাবে লাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে ঘুরে দিই। আবারও কিছুক্ষণ পরে আমি ঢাকনা উল্টিয়ে আবারও লাড়াচাড়া করে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার কষানো শেষ। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরও আমি আবারও লাড়াচাড়া করে এভাবে কষিয়ে নিব। একটু করে পানি দিয়ে আমি আবারও লাড়াচাড়া করে নিচ্ছি। একটু করে পানি দিয়ে কষানোর পরে আমি এখন ভালোভাবে এখানে পানি দিয়ে ঝোল করে নিব। বেশি ঝোল দেব না, আমি পরিমাণ অনুযায়ী দিয়ে রান্না করব। তাই এই যে দেখতে পাচ্ছেন আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পরে আমি ভালোভাবে এগুলাকে সিদ্ধ করে নেব। এমনিতে তো এগুলো সিদ্ধ হয়ে গেল, তারপরও আমি ভালোভাবে পানিটা যখন দিয়েছি এটা ঘন হওয়ার জন্য একটু ভালোভাবে সিদ্ধ করে নিব। আর একবার যখন এটা এভাবে সিদ্ধ হয়ে যাবে তখন ঝোলটা অনেক ঘন হয়ে যাবে। এই তরকারির ঝোলটা যতই ঘন হবে ততই খেতে ভালো লাগবে, দেখতেও কালারটা অনেক সুন্দর লাগছে। আসলে তরকারিটা রান্না করতে অনেক সময় লাগলো, তারপরও খেতে অনেক মজা হবে। আমার ঝোলটা ঘন হয়ে গেল এখানে তরকারির। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, ধনেপাতা কুচি আমি এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকেও জাল দিয়ে নিব। একটু লাড়াচাড়া করে
এটা আমি ঢাকনা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে ধনেপাতার ঘ্রাণ, ধনেপাতা না যাওয়ার জন্য ঢেকে দিয়েছি। যাই হোক, কেমন হলো রান্নাটা অবশ্যই জানাবেন।